ফারহান হাসতে হাসতে বলল, গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। জনসমক্ষে রোম্যান্স করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে আমার মতো সিঙ্গেলদের সামনে। আরবান মুচকি হেসে আয়াতের কপালে একটা গভীর ভালোবাসার স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা এটা, সবকিছুতে শুধু ব্যাঘাত ঘটায়। বাকিটা বাড়িতে গিয়ে সুদে আসলে উসুল করব মিসেস, তৈরি থেকো। আরবানের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় আয়াত শিউরে উঠল। লজ্জায় রাঙা হয়ে সে আরবানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। ফারহান আয়াতের দিকে হাত বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, চলে আসো আয়াত, এই খারুশ লোকটার সাথে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বড় ভাইয়ের সেফ প্রোটেকশনে চলে আসো। আরবান ফারহানের দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার আমার বউকে টাচ করার সাহস করবি না। বউয়ের আশেপাশে যদি তোকে ঘুরঘুর করতে দেখি, তবে তোকে গুলি করে উড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ফারহান দমে যাওয়ার পাত্র নয়। সে পকেটে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, মুখে বড় কথা বললেই হয় না এবি, আমিও দেখব তুই কি করিস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে একটা সুন্দরী বউ এনে দেওয়ার প্রতিশ্রুতি না দিস, তবে আয়াতকে আমি কিডন্যাপ করব। আগে আমার জন্য বউ নিয়ে আসবি, তারপর নিজের বউ ফেরত পাবি। ডিল? আরবান বাঁকা হাসল। পেছনে তাকিয়ে সেই কাঠের বাড়িটার দিকে ইশারা করে বলল, ওই বাড়িতে একজন বৃদ্ধা আছেন। তুই চাইলে এখনই ওনার সাথে তোর বিয়েটা দিয়ে দিতে পারি। সারা জীবন ওনার সাথে রোমান্টিক ডিনারে পাখিদের কিচিরমিচির শুনে দিন কেটে যাবে তোর। যাবি নাকি? চল কথা বলে আসি। ফারহান গালি দিয়ে বলে উঠল, সালা, তুই আস্ত একটা হারামি। দেখিস তোর কপালে কোনোদিন প্রপার বাসর রাত জুটবে না। জুটবে না মানে জুটবেই না, আমার অভিশাপ রইল। আরবান এবার তাচ্ছিল্যের হাসি এসে বলল, বেগার্স ক্যান নট বি চুজার্স মাই ফ্রেন্ড। বাসর অলরেডি হয়ে গেছে আমার, তোর এই অভিশাপ নিজের পকেটে ভরে রাখ। কি? আয়াত আর ফারহান দুজনেই একসাথে চিৎকার করে উঠল। আয়াত বড় বড় চোখে আরবানের দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল। আরবান বুঝতে পারল মুখ ফসকে সে কি একটা বোমা ফাটিয়ে দিয়েছে। নিজের অপ্রস্তুত ভাবটা কাটাতে সে ফারহানের দিকে থেকে গাড়ির চাবিটা এক ঝটকায় কেড়ে নিল। তারপর ফারহানের কোনো উত্তরের তোয়াক্কা না করে আয়াতকে পাঁজাগোলা করে তুলে নিয়ে সোজা গাড়ির দিকে হাঁটা দিল। ফারহান পিছনে হাঁ করে দাঁড়িয়ে রইল। তার নারী বিদ্বেষী হিসেবে পরিচিত বন্ধুটি যে এতটা ঠোঁটকাটা আর বেসামাল হয়ে উঠবে, তা সে স্বপ্নেও ভাবেনি। সে চিৎকার করে বলল, এবি, আমাকে নিবি না? আমি কি হেঁটে যাব? আরবান পেছনে না ফিরেই চেঁচিয়ে জবাব দিল, তুই আসলে আমার ফেলে আসা নষ্ট গাড়িটা কে আনবে? ওটা ঠিক করে চালিয়ে নিয়ে আসিস। গুড লাক মাই ব্রাদার। ফারহান বিড়বিড় করে একগাদা অশ্রাব্য গালি দিয়ে পকেটে হাত ঢোকালো। তার কপালটাই এমন, বন্ধু রোম্যান্স করে আর তাকে মেকানিকের কাজ করতে হয়। আয়াত কাঁপা গলায় আরবানের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই কাল রাতে, মানে? আরবান আয়াতের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। জাস্ট আ জোক মিসেস। ফারহানকে জ্বালানোর জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? বেচারা এখন সারা পথ এটা নিয়েই পাজলড হয়ে থাকবে। আয়াত আরবানকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে ফেলল। আরবানের গলার কাছে মুখ গুজে সে ফিসফিস করে বলল, আপনি এতটা খারাপ আগে জানা ছিল না। একটা কথা বলি আরবান? বলুন মিসেস। আপনাকে মাঝে মাঝে আমার পৃথিবীর সবচেয়ে বড়, অদ্ভুত আর রহস্যময় মানুষ মনে হয়। আবার কখনো মনে হয় আপনি একটা জেদি বাচ্চা, যে নিজের প্রিয় খেলনা কাউকে ছুঁতে দিতে চায় না। আরবান আয়াতকে গাড়িতে বসিয়ে তার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। ওর চোখে তখন এক গভীর প্রশান্তি আর অধিকার বোধের নেশা। আরবান ধীরলয়ে বলল, তুমি আমার খেলনা নও আয়াত, তুমি আমার সেই অস্তিত্ব যা হারিয়ে গেলে আরবান চৌধুরীর নামটা কেবল একটা অর্থহীন শব্দে পরিণত হবে। আমি জানি আমি বড্ড রুক্ষ, হয়তো বড্ড নিষ্ঠুর, কিন্তু এই নিষ্ঠুরতার আড়ালেও যে একটা মানুষ তোমাকে পাগলের মতো আগলে রাখতে চায়,
তাকে কি চিনতে পেরেছো? আয়াতের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে আরবানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিনতে পেরেছি আরবান। সেই মানুষটাকে তো আমি নিজের ভয়ঙ্কর সুন্দর ভুল হিসেবে মেনে নিয়েছি। আরবান আয়াতের রক্তিম গালে নিজের অধরের উষ্ণ ছোঁয়া দিয়ে এক মুহূর্তের জন্য সময়টাকে থামিয়ে দিল। ওর স্পর্শে আয়াতের সারা শরীরে যেন এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে সে আয়াতের দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাসর নিয়ে ফারহানকে যা বলেছি সেটা কিন্তু পুরোপুরি মিথ্যে নয় আয়াত। কাল রাতে তুমি আমার ওপর ঠিক যে পজিশনে ছিলে আর যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওটা কোনো রোমান্টিক বাসর রাতের চেয়ে কম ছিল না। সো টেকনিক্যালি আই এম রাইট। আয়াতের মুখ লজ্জায় আরো লাল হয়ে উঠল। সে কোনো উত্তর দিল না, আরবানের দিকে ফিরেও তাকালো না। লোকটা যে এত সুন্দর করে নির্লজ্জের মতো কথা বলতে পারে তা ওর জানা ছিল না। আয়াত শুধু জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, এই অদ্ভুত মানুষটাকে কোনোদিন বুঝে ওঠা বোধহয় তার সাধ্যে নেই। থানার ভেতরে এসি চলছে। উত্তেজনার পারদ যেন টকবক করে ফুটছে। চেয়ারে বসে রাগে ফেটে পড়ছে মিস্টার স্মিথ। আর সামনে ফোনের লাউড স্পিকারে আরশাদ চৌধুরীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসছে, যা স্মিথকে আরো বেশি উত্তেজিত করে তুলছে। স্মিথ চিৎকার করে বললেন, আরশাদ, পুলিশ আমার ছেলের নামে কেস নিচ্ছে না। তারা বলছে তোমার ছেলে নাকি অতি ভদ্র, সে এসব করতেই পারে না। তুমি কি তাদের বলবে যে তোমার ওই ভদ্র ছেলেটা আসলে কি জিনিস? জেসিকাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। আরশাদ চৌধুরী ওপাশ থেকে অত্যন্ত ধীর স্থির ভাবে বললেন, স্মিথ, শান্ত হও। পুলিশ তো আর আবেগে চলে না, তারা তথ্য প্রমাণে চলে। জেসিকা প্রাপ্তবয়স্ক, সে হয়তো আরবানের সাথেই আছে, তবে সেটা অপহরণ হিসেবে না হয়ে গোপন অভিসারও তো হতে পারে। আমার ছেলে যদি তাকে কোথাও রেখেও থাকে, তবে সেটা নিশ্চয়ই জেসিকার সম্মতিতে অথবা তার নিজের কোনো বোকামির ফল। তার কথার এই দ্ব্যর্থবোধক মানে পুলিশ বা স্মিথ কেউই পরিষ্কার বুঝতে পারল না। সামনের চেয়ারে বসা পুলিশ কর্মকর্তা হাই তুলে বিরক্তি নিয়ে স্মিথকে বলল, দেখুন মিস্টার স্মিথ, আপনার মেয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। সে হয়তো কোথাও ওভারডোজ ড্রিঙ্ক করে পড়ে আছে। তার জ্ঞান ফিরলে সে নিজেই ফিরবে। আপনি বরং বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান। শুধু শুধু আরবান চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে বিরক্ত করবেন না। স্মিথ রাগে টেবিলের ওপর সজোরে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালো। মজা করছেন আমার সাথে? এর আগের বার বিজনেস পার্টিতে ওই ছেলে সবার সামনে আমার মেয়েকে থাপ্পড় মেরেছিল। আর কালকে সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখা গেছে আরবান জেসিকার গাল কতটা নৃশংসভাবে চেপে ধরে তাকে করিডোরে টেনে নিয়ে গিয়েছিল। এত কিছুর পরও আপনারা বলছেন ও নির্দোষ? আপনারা জেনে বুঝে হাত গুটিয়ে বসে আছেন। আমার মেয়ে নিশ্চিত ওই আরবানের কাছেই আছে। ওর বাড়ি তল্লাশি করবেন কিনা বলুন, না হলে আমি ওর ওপর মহলে কথা বলে ব্যবস্থা নিতে বাধ্য হব। আরশাদ চৌধুরী ওপাশ থেকে তাচ্ছিল্যের হাসি হাসলেন। অফিসার, এত রক্তচাপ বাড়িয়ে কি লাভ? উনি একজন উদ্বিগ্ন বাবা। আপনি বরং ওনার সন্তুষ্টির জন্য একবার আরবানের বাড়ি গিয়ে দেখে আসুন। আমার ছেলে যদি অপরাধ করে থাকে, তবে তাকে পুলিশের জেরা ফেস করতে হবে। এটাই স্বাভাবিক। আইনের ঊর্ধ্বে তো কেউ হয় না, তাই না? আরশাদ চৌধুরীর নিজের ছেলের প্রতি এই নিরপেক্ষতা স্মিথকে একটুও অবাক করল না। তিনি জানেন এই লোক যেকোনো রূপ ধরতে পারে। আরশাদ চৌধুরীর কাছে সম্পর্ক কেবল একটা দাবার ঘুঁটি। প্রয়োজন হলে সে নিজের ছেলেকে কাঠগড়ায় দাঁড় করাতেও পিছুপা হবে না। তবে তার এই সম্মতির পেছনে যে বড় কোনো রহস্য আছে, তা স্মিথের মস্তিষ্কে তখন কাজ করছিল না। পুলিশ অফিসার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ঠিক আছে মিস্টার স্মিথ, আপনি যখন পিছু ছাড়ছেন না, তখন চলুন। তবে আমার বিশ্বাস এবির মতো একজন বিজনেস টাইকুনের হাতে একটা মেয়েকে কিডন্যাপ করার মতো সস্তা সময় নেই।
তবুও নিয়ম রক্ষার খাতিরেই আমরা যাব, কিন্তু যদি সেখানে কিছু না পাওয়া যায় তবে এই হ্যারাসমেন্টের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। স্মিথ দাঁতে দাঁত চেপে বলল, আমি সব দেখে নেব, চলুন। গাড়ির মাঝে পিনপতন নীরবতা। আয়াত পাশে বসে ঘাড় কাত করে আরবানের তীক্ষ্ণ মুখবয়বের দিকে তাকিয়ে আছে। আরবান ড্রাইভ করতে করতে স্টিয়ারিং এ আঙুল ড্রাম করে আলতো স্বরে বলল, মিসেস, আপনার দৃষ্টি সংযত করুন। আপনার চোখের এই তীব্র নেশায় আমি ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছি না। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমাদের এই অসমাপ্ত রোমান্সটা হাসপাতালেই শেষ করতে হবে। আয়াত দৃষ্টি সরালো না, বরং আরো গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, আরবান, আপনার বুকের ওই গভীর ক্ষতটা কিসের? ওটা কিভাবে হয়েছিল? আরবান এক মুহূর্তে থমকে গেল, তারপর বাঁকা হেসে বলল, এত কিছু কিভাবে দেখেন বলুন তো? কাল রাতে কি তবে আমার অজান্তেই আমার ইজ্জত লুটে নিয়েছেন? আয়াত ঝট করে মুখ ঘুরিয়ে নিল। ছি, আমি কি আপনার মতো চরিত্রহীন নাকি যে ওসব করব? আমি চরিত্রহীন, অসভ্য? তাহলে আপনি কি, মিসেস? আপনার যা ভাবসাব দেখছি তাতে মনে হচ্ছে আপনি আমার চেয়েও এক ধাপ এগিয়ে যাবেন। কাল রাতে তো নিজেই ঝাঁপিয়ে পড়লেন, এখন আবার সাধু সাজছেন। আয়াত রাগ সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, কথা ঘুরাচ্ছেন কেন? আরবানের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে সামনের রাস্তার দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, নিজেই পুড়িয়েছিলাম। আয়াত থমকে গেল, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। শ্বাসরোধ করা গলায় বলল, মানে? কোনো সুস্থ মানুষ কিভাবে নিজের বুক এভাবে গভীর ক্ষত করে পুড়িয়ে ফেলে? যাদের বুকের ভেতরের যন্ত্রণা প্রচন্ড বেশি থাকে, আয়াত, তারা বাইরের চামড়া পুড়িয়ে সেই ব্যথাটা আড়াল করার চেষ্টা করে। ওটা আমার এক চরম ভুলের মাসুল। আরবানের স্বরে আজ কোনো নাটকীয়তা নেই, আছে কেবল এক বিষণ্ণ সত্য। আয়াত কিছু বলতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়িটা বাড়ির সদর দরজায় আসতেই আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। দেখা গেল কয়েকজন পুলিশ সিকিউরিটি হ্যাক করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আরবান গাড়ি থামিয়ে দ্রুত নেমে এগিয়ে গেল। আরবান শীতল কণ্ঠে প্রশ্ন করল, এনিথিং রং অফিসার? আমার বাড়ির সদর দরজায় আপনাদেরই অযাচিত উপস্থিতি ঠিক কী কারণে? পুলিশ অফিসার সামনে এগিয়ে এসে বললেন, হ্যালো মিস্টার আরবান, সরি ফর দ্যাট, বাট আই হ্যাড টু ডু ইট। জেসিকা নামে এক তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবার দাবি আপনি তাকে অপহরণ করেছেন। কাল রাত থেকে সে মিসিং। মিস্টার আরবান, আপনি কি কিছু জানেন? আরবান পকেটে এক হাত ঢুকিয়ে অবজ্ঞা ভরে হাসল। অন্য হাত বাড়িয়ে বাড়ির লক কোড দিয়ে দরজা খুলে দিতে দিতে বলল, আপনাদের ইনফরমেশন ভুল অফিসার। কারণ আমার এত ফালতু সময় নেই যে একটা সস্তা মেয়েকে অপহরণ করে পাহারা দিয়ে বসে থাকবো। আয়াত সন্ধিহান দৃষ্টিতে আরবানের দিকে তাকালো। আরবান ওর দৃষ্টি দেখে ভ্রু নাচালো। তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আয়াত ফিসফিস করে বলল, জেসিকা কোথায় আরবান? সত্যি করে বলুন। আশ্চর্য, আমি কিভাবে জানবো? কাল সারাটা সময় আমি তো তোমার সাথেই ছিলাম। তুমি কি আমার সাক্ষী নও? আয়াত আরবানের শার্টের হাতা খামচে ধরে বলল, প্রথমবার জেসিকার সাথে রোম্যান্স করার জন্য আমাকে ফিয়াঁসে বলে হাতে হাত বেঁধে ঘুরিয়েছিলেন। এবার যদি সত্যিই আপনি জেসিকাকে স্পর্শ করে থাকেন, তবে আগে আপনার হাত ভেঙে ফেলবো, তারপর আঙুলগুলো কুচি কুচি করে কাটবো। মনে রাখবেন কথাগুলো। আরবান অবাক হয়ে তাকিয়ে রইল। আয়াত, এটা তোমার কোন রূপ? আমাকে হুমকি দিচ্ছ? আয়াত স্থির দৃষ্টিতে আরবানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার মতো গিরগিটির সাথে থাকতে থাকতে আমিও এখন রূপ বদলাতে শিখেছি। এখন থেকে আমি ঠিক আপনার মতোই হব, আর আপনাকে সেটা সহ্য করতে হবে, ঠিক যেমনটা আমি এ পর্যন্ত সহ্য করেছি। আরবান এবার একটু দমে গেল। সে নিচু স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে আয়াত, অধিকার নিতে বলেছিলাম। এখন দেখছি তুমি একেবারে আমায় গিলে ফেলতে চাইছো। প্লিজ এই রূপ বাদ দিয়ে আগের সেই শান্ত আয়াত হয়ে যাও। আয়াত তাচ্ছিল্যের হাসি এসে বলল, আপনার জন্য এই আয়াতই ঠিক আছে। আগের আয়াত আপনাকে সামলাতে পারবে না। আর অধিকার যখন নিতেই বলেছিলে তখন আমি তা নিয়েছি। এখন আর ফেরানোর পথ নেই।
আরবান নেশালু চোখে আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। বুঝে নিন কিন্তু ম্যাডাম, আমিও যদি আবার নিজের অধিকার ফলাতে শুরু করি, তবে আপনার কি হাল হবে ভেবেছেন? আয়াত কম্পিত স্বরে আরবানের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে বলল, আপনাকে বারণ করেছে কে মিস্টার? আরবান এক মুহূর্তের জন্য যেন সব ভুলে আয়াতের ঠোঁটের দিকে ঝুঁকে পড়ল। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় স্মিত হয়ে আরবানের শার্টের কলার ধরলেন। আমার মেয়ে কোথায় এভি? কাল থেকে ওর কোনো খবর নেই। আরবান বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্মিথের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, আপনারা সবসময় আমার রোমান্টিক সিনের মাঝে কেন আসেন বলুন তো? আপনার মেয়ে কোথায় আমি কিভাবে জানবো? আমি কাল পুরোটা সময় আমার স্ত্রীর সাথে কাটিয়েছি। বিশ্বাস না হলে দেখুন, আমার স্ত্রীর পায়ে এই ক্ষতটা কালকের বুনো জঙ্গলে দৌড়ানোর চিহ্ন। স্মিথের দৃষ্টি এবার আয়াতের দিকে পড়ল। মেয়ের মুখে এই আয়াতের কথা সে বারবার শুনেছে। আয়াত কিছুটা কুঁকড়ে গিয়ে আরফানের পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, উনি এভাবে কেন তাকাচ্ছেন আমার দিকে? আমি তো কিছু করিনি। আপনার বাবাও আমার দিকে এক অদ্ভুত চোখে তাকান। কেমন লাগে যেন আমার। আরবানের চোখ দুটো মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে ওঠে। সে গম্ভীর গলায় বলল, কেন? আমার বাবা তোমার দিকে কিভাবে তাকায়? জানি না, ঠিক বোঝাতে পারবো না। বড্ড অস্বস্তিকর দৃষ্টি। আরবান কিছু একটা ভাবলো। পুলিশ অফিসার বাড়ি তল্লাশি করে ফিরে এসে বললেন, সরি মিস্টার স্মিথ, আমরা পুরো বাড়িতে এমন কাউকে পাইনি। মিস্টার আরবান, আপনাকে হ্যারাস করার জন্য আমরা দুঃখিত। আরবান আয়াতের দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে পুলিশকে বলল, ইটস ওকে অফিসার, চাইলে আরো খুঁজুন, এমনকি আজকের রাতটা এখানে থেকেও যেতে পারেন। আমাদের একটা এক্সট্রা রুম আছে। আমি আর আমার স্ত্রী তো একটাই রুমে ঘুমাই, সারা রাত জড়িয়ে ধরে কাটাই। বাকিটা যদি একা কাটাতে আপনার কষ্ট হয়। আয়াত আর সহ্য করতে পারল না। সে আরবানের পায়ের ওপর সজোরে একটা লাথি বসিয়ে দিয়ে গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল, আজ তো অসভ্য লোক একটা। আরবান ব্যথায় পা চেপে ধরে একগাল হাসলো। পুলিশ আর স্মিথ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর আরবান নিজের বিজয়ের তৃপ্তি নিয়ে আয়াতের পিছু পিছু ভেতরে ঢুকে গেল।